যখন অন্ধকার রাক্ষসের শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে, তখন একজন আহত যোদ্ধা আর এক সাহসী মেয়ের শুরু হয় বিপদে ভরা এক যাত্রা। লড়াই, বুদ্ধি আর ভালোবাসায় ভরা এই ড্রামাটি। তারা কি পারবে শত্রুদের ফাঁকি দিয়ে নিজেদের রক্ষা করতে? আর ড্রাগন হর্নের পেছনে লুকিয়ে আছে কোন রহস্য? চলো এক্সপ্লেন করা যাক আজকের এই রোমাঞ্চকর ড্রামার শুরুতে দেখা যায় তিয়ান ইয়াও স্পিরিট ড্রাগন এবং গং হান সুইংয়ের বিয়ের দিন। তিয়ান ইয়াও লাল বিয়ের পোশাকে দারুণ খুশি হয়ে সুইংয়ের দিকে এগিয়ে যায়। মনে মনে সে প্রতিজ্ঞা করে আজ থেকে সে সারা জীবন তার পাশে থাকবে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ করেই সুইং তিয়ান ইয়াওয়ের বুকে ছুরি বসিয়ে দেয়। আসলে তার আসল উদ্দেশ্য ছিল তিয়ান ইয়াওয়ের হার্ট স্কেলস পাওয়া, যাতে সে যাকে সত্যিকারের ভালোবাসে তাকে বাঁচাতে পারে। তিয়ান ইয়াও বিশ্বাসই করতে পারে না যখন সুইং নিজেই স্বীকার করে যে তাদের প্রেমটা ছিল একটা চাল, যাতে করে সে তিয়ান ইয়াওয়ের হার্ট স্কেলসটা পেতে পারে। হৃদয় ভাঙা আর যন্ত্রণায় ভরা এই মুহূর্তে তিয়ান ইয়াও তার তরবারি বের করে। সে সুইংয়ের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু লড়াইয়ে সুইং তাকে ভীষণভাবে আহত করে। জীবনের শেষ মুহূর্তে তিয়ান ইয়াও তার সব হার্ট স্কেলস এক এক করে শরীর থেকে বের করে আকাশে ছুঁড়ে ফেলে। এটা দেখে সুইং অবাকও হয়, আবার রেগেও যায়। সে সেই স্কেলসের পেছনে ছুটে যায়, কিন্তু তিয়ান ইয়াও এখন তার উদ্দেশ্য বুঝে গেছে, তাই সে ড্রাগনের রূপ ধারণ করে তাকে ফাঁদে ফেলে। সুইং দেখে হার্ট স্কেলস চিরতরে হারিয়ে গেছে, আর তার হৃদয়ে কেবল ঘৃণা রয়ে গেছে। অন্যদিকে ইয়ান হুই নামের এক মেয়ে জন্ম থেকেই হৃদরোগ নিয়ে জন্মেছিল। তার মা তাকে একটি কাঠের ঝুড়িতে রেখে এক জাদুকরী নদীতে ভাসিয়ে দেয় এই আশায় যে হয়তো তার প্রাণ বেঁচে যাবে, কিন্তু তার ভাগ্যে লিখন ছিল অন্য কিছু। তিয়ান ইয়াওয়ের একটি হার্ট স্কেল ঠিক তখনই নদীতে এসে পড়ে এবং ইয়ান হুইয়ের সঙ্গে মিশে যায়। ইয়ান হুই বেঁচে যায়, কিন্তু ছোটবেলা থেকেই একাকী ঘুরে বেড়াতে থাকে। তার স্বপ্ন ছিল একটা নিজের বাড়ি হবে। এরপর চেঙ্গিং পাহাড়ের লিংসে তাকে দত্তক নেয় এবং অবশেষে ইয়ান হুই একটুখানি আশ্রয় পায়। এখন ইয়ান হুই 20 বছর বয়সী এবং পাহাড়ে 10 বছর কাটিয়ে ফেলেছে, কিন্তু এখনও সে শুধুই এক স্টার লেভেলের শিক্ষানবিশ। তার খাওয়া দাওয়ার খুব শখ ছিল, যা তার সহপাঠী শিয়ের একদমই পছন্দ ছিল না। বাকি সবাইও তাকে উপহাস করত যে সে এখনও সি অফ কনসাসনেস খুলতে পারেনি এবং নিজের তরবারি ঠিকমতো নিয়ন্ত্রণও করতে পারে না। এই সব কথা শুনে ইয়ান হুই রেগে যায় এবং তরবারির ওপর উঠে উড়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। প্রতিবার যখন উপত্যকা খোলে, ইয়ান হুই চলে যায় লক ডেমন টাওয়ারে, শুধুমাত্র ওখানের মোমো খাওয়ার জন্য। এবারও সে ঠিক তাই করতে যায়। খাওয়া আর বন্দীদের সঙ্গে গল্প করার পর লিং সাও সেখানে নতুন ধরা পড়া এক ডেমনকে নিয়ে আসে এবং জোর করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার লক্ষ্য ছিল কিংচুর 9 পুচ্ছ বিশিষ্ট শিয়ালের অবস্থান জানা। একজন সিনিয়র ডেমন যাকে ইয়ান হুই চিনত, সে এই ব্যবহার নিয়ে আপত্তি জানায়, কিন্তু লিং শাও তাকে শিক্ষা দিতে গিয়ে মেরে ফেলে। ইয়ান হুই এক রাক্ষসের রূপ নিয়ে লিং শাওয়ের কাছে অনুরোধ জানায়, কিন্তু সে শুনতে চায়নি। উল্টে সে ইয়ান হুইয়ের ওপর হামলা করে। তখনই ইয়ান হুইয়ের ভিতরে থাকা হার্ট স্কেলস তাকে শক্তি দেয় এবং এক ঝটকায় সে লক ডেমন টাওয়ার উড়িয়ে দেয়। সে সুযোগ নিয়ে সব রাক্ষসকে মুক্ত করে দেয়। লিং সাও তখনই তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার গুরু লু মুসেং ধ্যান ভেঙে বাইরে আসে এবং ইয়ান হুইকে বাঁচায়, কিন্তু এর শাস্তি স্বরূপ সে ইয়ান হুইকে পাহাড় থেকে বের করে দেয়। ইয়ান হুইয়ের জন্য চেঙ্গিং পাহাড় আর তার বাড়ি নয়। সে পাহাড়ের পোশাক ছেড়ে সাধারণ কাপড় পরে বেরিয়ে পড়ে। তখনই তার সিনিয়র জিয়ে পেছনে এসে তার জিনিসপত্রের পটলি দেয়। ইয়ান হুই ভাবে হয়তো সে বিদায় জানাতে এসেছে, কিন্তু আসলে সে তার জিনিসপত্র নিয়ে বিরক্ত ছিল। রাগে ইয়ান হুই জিয়ের তরবারি নিয়ে পাহাড়ের গেটে গেঁথে দেয় এবং বলে, এবার আমাদের পথ আলাদা। এরপর সে একা বেরিয়ে পড়ে। অনেক বছর পর ইয়ান হুই আবার বাজারে নামে এবং সবকিছুই তার কাছে নতুন মনে হয়। মোমোর গন্ধ তাকে টেনে নিয়ে যায়, আর সে 5টা কিনতে চায়, কিন্তু পয়সা কম থাকায় মাত্র 2টো কিনতে পারে।
এখন তাকে যেতে হবে ইয়ংঝং জিয়াংগেকে খুঁজতে, কিন্তু যাত্রার খরচ তার কাছে নেই এবং সে চিন্তায় পড়ে যায়। ওদিকে তিয়ান ইয়াও ইতিমধ্যেই বুঝে ফেলেছিল যে সামনে যে মেয়েটি আছে তার কাছেই রয়েছে তার হার্ট স্কেলস। সে তখন ইয়ান হুইকে নজরে রাখল। টাকার অভাবে চিন্তিত ইয়ান হুই পৌঁছয় এক জুয়ার আসরে, এই ভেবে যে হয়তো সেখানে ধনী হওয়ার কোনো উপায় পেয়ে যাবে। সে চিং গেটের কাছে এক তথ্য নিয়ে এক স্টার বিনিময় দেয় এবং দ্রুত এক স্নেক ডেমনের সন্ধানে রওনা হয়। 7-8 দিন পর প্রাণের ঝুঁকি নিয়ে সে অবশেষে তাকে খুঁজে বের করে এবং তাকে কাবু করে ফেলে। স্নেক ডেমন বুঝে যায় যে ইয়ান হুইয়ের আসল উদ্দেশ্য টাকা, তাই সে 3 গুণ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। টাকার কথা শুনে ইয়ান হুই খুশিতে মোমো কত কিনতে পারবে তা গুনতে থাকে। ঠিক তখনই লুকিয়ে থাকা তিয়ান ইয়াও একটি পাথর ছুঁড়ে ইয়ান হুইয়ের মনোযোগ ভাঙিয়ে দেয়, আর সেই সুযোগে স্নেক ডেমন পালিয়ে যায়। এরপর তিয়ান ইয়াও ইয়ান হুইকে অজ্ঞান করে ফেলে এবং তাকে নিয়ে যায় তার গ্রাম টং উতে। টংউ গ্রামে তিয়ান ইয়াওকে মানুষ পাগল বলে মনে করত। যখন গ্রামবাসীরা দেখে সে একজন মেয়েকে কাঁধে করে নিয়ে এসেছে, তখন সবাই ভিড় করে দেখতে আসে। কয়েকজন দুষ্টু বাচ্চা তো ইয়ান হুইয়ের দিকে গুলতিও ছুঁড়ে মারে। ইয়ান হুই যখন জেগে ওঠে, দেখে সে খড়ের গাদায় পড়ে আছে। সে রেগে যায় যে আরামদায়ক কোনো জায়গা কি পাওয়া গেল না। তিয়ান ইয়াও খাবার নিয়ে আসে, কিন্তু ইয়ান হুই সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিতে বলে। কিন্তু তিয়ান ইয়াওয়ের আশার শেষ আলো ছিল সেই, তাই সে কিভাবে তাকে ছেড়ে দেবে। এদিকে গ্রামের এক আন্টি সরাসরি গিয়ে পৌঁছয় বুড়ি লেডি শিয়াওয়ের কাছে, এই বলে যে তিয়ান ইয়াও এক মেয়েকে অপহরণ করেছে এবং এই বিষয়ে চুপচাপ মিটমাট করতে টাকা লাগবে। কিন্তু লেডি শিয়াও তো বয়সের কারণে শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তিনি ভুল শুনে ভাবলেন আন্টি ঝো হয়তো তিয়ান ইয়াওয়ের জন্য কোণে এনে দিয়েছে। তখনই তিনি বিয়ের জন্য প্রস্তুত রাখা গহনার বাক্স বের করে আনেন। আন্টি ঝোর চোখে লোভ ঝিলমিল করে ওঠে। সে তাড়াতাড়ি বাক্স খুলতে গিয়ে দেখে ঢাকনা সোজা তার হাতে চটাং করে পড়ে। লেডি শিয়াও বউ দেখতে জেদ ধরে বসে, তাই আন্টি ঝো তাকে নিয়ে যায় কাঠের ঘরে, যেখানে ইয়ান হুই বাধা অবস্থায় ক্ষুধায় কাতরাচ্ছিল। ইয়ান হুই সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলার চেষ্টা করে যে তাকে জোর করে ধরে আনা হয়েছে, কিন্তু লেডি শিয়াও তো কিছুই শুনতে পান না। উল্টে তিনি ইয়ান হুইয়ের রূপে মুগ্ধ হয়ে তার হাতে বাঁধা দড়িকে নতুন ধরনের ব্রেসলেট ভেবে বসেন। আন্টি ঝো আশঙ্কায় ছিল যদি পুরো ব্যাপারটা ফাঁস হয়ে যায়, তাই সে চায় বিয়েটা যেন সেই রাতেই হয়ে যায়। সে ইয়ান হুইকে সাবধান করে যে ভদ্রভাবে আচরণ করো, কিন্তু ইয়ান হুই সব বুঝে যায় এবং রেগে গিয়ে আন্টি ঝোকে এক লাথি মার দেয়। আন্টি ঝো রাগ সহ্য করে, কারণ তার দরকার শাগুনের টাকা। খোঁড়াতে খোঁড়াতে সে বেরিয়ে যায়। এদিকে তিয়ান ইয়াও যখন জড়িবুটি নিয়ে ফিরে আসে, দেখে উঠোনে বিয়ের সাজসজ্জা, লাল রঙের ঝালর, শুভেচ্ছা জানাতে আসছে গ্রামের লোকজন, পুরো পরিবেশ বিয়ের মতো। কিন্তু এই দৃশ্য দেখে তিয়ান ইয়াওয়ের পুরনো স্মৃতি ভেসে ওঠে এবং রাগে সে টেবিল উল্টে দেয়, লোকজনকে তাড়িয়ে দেয়। লেডি শিয়াও তার হাত ধরে স্নেহের সঙ্গে বোঝাতে চেষ্টা করেন যে বিয়ে ভালো জিনিস, আর কোণেও বেশ সুন্দরী। কোনোভাবে তিয়ান ইয়াও শান্ত হয় এবং লেডি শিয়াওয়ের ইচ্ছে মতো বিয়ের ঘরে প্রবেশ করে। ইয়ান হুই তখনও বাধা ছিল। যখন তিয়ান ইয়াও তার ঘোমটা তোলে এবং সে প্রথম যে কথা শোনে, আমার খুব খিদে পেয়েছে, তিয়ান ইয়াও সঙ্গে সঙ্গে তার আনা মোমো বের করে। এটা দেখে ইয়ান হুই অবাক হয়ে যায়। ও জানল কিভাবে যে আমি মোমো খেতে ভালোবাসি। এরপর তিয়ান ইয়াও নিজেকে সাপ দানব হিসেবে পরিচয় দেয়। তখনই ইয়ান হুইয়ের মনে পড়ে ফ্লোয়িং ফায়ার বিডের কথা, আর সে প্রশ্ন করতে শুরু করে এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। বাইরে দাঁড়ানো লোকজন সেই লড়াইয়ের আওয়াজকে সুহাগরাতের অংশ ভেবে খুশি হয়ে যায় এবং তারা ভেবে নেয় কাজ তো হয়ে গেছে। শেষমেশ ইয়ান হুই তিয়ান ইয়াওকে পরাজিত করে মাটিতে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজে গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন তিয়ান ইয়াও ইয়ান হুইকে নিয়ে যায় সেই গুহায় যেখানে ফ্লোয়িং ফায়ারবিট লুকিয়ে রাখা ছিল, কিন্তু সে তখন বড় ধাক্কা খায়। সে জানতে পারে যে ইয়ান হুইয়ের কোনো আধ্যাত্মিক শক্তি নেই। ইয়ান হুইও বুঝে যায় তিয়ান ইয়াও চাচ্ছিল সে যেন মোহর ভাঙে। সেই থেকে সে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে শুরু করে। একদিন সকালে তিয়ান ইয়াও আবার পাহাড়ে চলে যায়, আর ইয়ান হুই বাড়ির কাজকর্ম সামলাচ্ছিল। হঠাৎ করে ঝুসেন ও তার স্ত্রী এসে ঝগড়া শুরু করে, কিন্তু ইয়ান হুই তাদের দারুণভাবে শিক্ষা দেয়। গ্রামবাসীরা এই তামাশা দেখতে ভিড় জমায় এবং ইয়ান হুইয়ের সাহস দেখে অবাক হয়ে যায়। ওদিকে তিয়ান ইয়াও পাহাড়ে গিয়ে এক পুরনো সাপদানবকে সারিয়ে তোলে এবং তাকে সাহায্য করে প্রাচীন মন্ত্র দিয়ে। সেই দানব ফ্লোয়িং ফায়ার বিডের মিশনে সাহায্য চায়, কিন্তু তিয়ান ইয়াও তাকে সতর্ক করে লোকদের বিশ্বাস করো না।
গত কয়েকদিন ধরে ইয়ান হুই প্রতিদিন লেডি শিওয়ের মুরগির ডাকে তার ঘুম ভাঙত। একদিন বিরক্ত হয়ে সে মুরগিটাকে মেরে ফেলে, কিন্তু পরে জানা যায় ওটা আসলে মুরগি নয়, ডিম পাড়া হাঁস ছিল, যেটা লেডি শিয়াও তিয়ান ইয়াওয়ের জন্য পুষে রেখেছিলেন। তিয়ান ইয়াও দ্রুত ইয়ান হুইকে চুপ থাকতে বলে। ইয়ান হুই তখন প্রতিশ্রুতি দেয় সে একটা সত্যিকারের মুরগি খুঁজে আনবে এবং তারপর এখান থেকে চলে যাবে। এরপর তিয়ান ইয়াও আর ইয়ান হুই জঙ্গলের দিকে রওনা হয়। ইয়ান হুই অবাক হয়ে যায়, তিয়ান ইয়াও কেন আমার পেছন পেছন আসছে। সে জিজ্ঞেস করে, তুমি অন্য জায়গায় খোঁজ করো না কেন? হয়তো ওখানে তাড়াতাড়ি পাওয়া যাবে। আসলে তিয়ান ইয়াও ভয় পাচ্ছিল যে ইয়ান হুইয়ের সামনে আবার সাপ দানব এসে না পড়ে। আর তাই হয়। ইয়ান হুই হঠাৎ ফ্লোয়িং ফায়ার বিট দেখতে পায়, আর ঠিক তখনই সেই সাপ দানব সামনে চলে আসে। মতির শক্তি তখন শেষ হয়ে গেছিল এবং সে ভেঙে পড়ে। সাপ দানব রেগে যায় এবং ইয়ান হুইয়ের সঙ্গে লড়াই শুরু করতে চায়। ঠিক তখন তিয়ান ইয়াও সময় মতো এসে যায় এবং ইয়ান হুইকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সাপ দানব তার শক্তি দিয়ে দুজনকেই বেঁধে ফেলে এবং ইয়ান হুইকে বলে, কিছুদিন আগেই তিয়ান ইয়াও নিজে আমার কাছে এসেছিল। এটা শুনে ইয়ান হুইয়ের সন্দেহ আরও বেড়ে যায়। তিয়ান ইয়াও তখন প্রতিশ্রুতি দেয় যে সে ফ্লোয়িং ফায়ার বিট ঠিক করে দেবে, কিন্তু তার জন্য আগে তাকে তার ড্রাগন বোন ফেরত আনতে হবে, যা পাহাড়ের এক গুহায় লুকোনো ছিল। এই শর্তে সাপ দানব দুজনকেই বন্দি করে রাখে এবং পরদিন রওনার অপেক্ষা করে। কাঠের ঘরে ইয়ান হুই তিয়ান ইয়াওর কাছে জানতে চায় তার আসল পরিচয়। যখন সে জানতে পারে তিয়ান ইয়াও 1000 বছর বয়সী এক আধ্যাত্মিক ড্রাগন, তখন সে হেসে ওঠে আর বলে, হ্যাঁ হ্যাঁ, আর আমি চাঁদের রানী। পূর্ণিমার রাতে তিয়ান ইয়াও অসহনীয় যন্ত্রণায় কাতরাতে থাকে। ইয়ান হুইয়ের কাছে ছিল এক প্রোটেক্টিভ স্কেল, যা তার ব্যথা কমাতে পারত। তাই তিয়ান ইয়াও লাল চোখে তাকে শক্ত করে ধরে অনুরোধ করে, আমায় ছেড়ে যেও না। শেষমেশ সে ইয়ান হুইয়ের ঠোঁট কামড়ে তার রক্ত পান করে নিজেকে শান্ত করে। পরদিন ইয়ান হুই তিয়ান ইয়াওয়ের এই অদ্ভুত আচরণ নিয়ে ভাবতে ভাবতে প্রথমবার বিশ্বাস করতে শুরু করলো হয়তো সে সত্যিই এক আত্মিক ড্রাগন। ইয়ান হুই তাকে বলে যেন সাবদানবের বানানো জাদুর ফাঁদ সে কোনো প্রাচীন মন্ত্র দিয়ে ভেঙে দেয়, কিন্তু তিয়ান ইয়াও জেদ করে বলে প্রথমে যেন তারা পাহাড়ের গুহায় যায়। ইয়ান হুই জানত আগের দিনই বৃদ্ধা জিয়াওয়ের মুরগি হারিয়ে গেছে, আর এখন তার নাতি ও পুত্রবধূও নিখোঁজ। সে বুঝে গেল জিয়াও খুব চিন্তিত। কিন্তু তিয়ান ইয়াও যখন জিয়াওয়ের কাছে ফিরে যেতে অস্বীকার করে, তখন ইয়ান হুই মনে করে তার সম্মান দেখানোটা শুধু দেখনদারি ছিল, তাই সে তিয়ান ইয়াওয়ের সঙ্গে যেতে অস্বীকার করে। অন্যদিকে সাবদানব তার প্রেমিকা ইউনের জীবন বাঁচাতে চাইছিল। সে জানত ইয়ান হুই টাকার লোভী, তাই সে চুপি চুপি রূপোর টাকায় ভর্তি একটা থলি তাকে দেয়। ইয়ান হুই সঙ্গে সঙ্গেই গুহায় যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তিনজন বাঁশের ছোট একটা নৌকোয় চড়ে গুহার মুখ পর্যন্ত পৌঁছয়। সাপ দানব নিজের শক্তি দিয়ে কষ্ট করে এক সরু রাস্তা খুলে, আর তিয়ান ইয়াও ইয়ান হুইকে নিয়ে ভেতরে ঢুকে যায়। গুহায় ঢুকতেই ইয়ান হুই ভয়ঙ্কর ব্যথা অনুভব করে। তিয়ান ইয়াও অবশেষে সেই জাদুর বৃত্তটি দেখতে পেয়ে, যা তার ড্রাগনের হাড়গুলোকে সিল করে রেখেছিল। সে জানত এটি ভাঙতে রক্তের প্রয়োজন হবে। যখন সে ইয়ান হুইকে নিজের সঙ্গে ঘটে যাওয়া সুইংয়ের বিশ্বাসঘাতকতার কথা বলছিল, তখন হঠাৎ নিজের তরোয়াল দিয়ে ইয়ান হুইয়ের হৃদয় বিদ্ধ করে দেয়, যাতে তার রক্ত ব্যবহার করতে পারে। ইয়ান হুই ব্যথায় ছটফট করে ওঠে এবং তিয়ান ইয়াওকে নির্মম বলে একখণ্ড পাথর দিয়ে আঘাত করতে যায়, কিন্তু ভুল করে সেই তরোয়ালেই আঘাত করে বসলো, যা জাদুর বৃত্তে গাঁথা ছিল। তিয়ান ইয়াও বাধ্য হয়ে আবার তাকে ছুরিকাঘাত করে, আর তখনই অবশেষে জাদু ভেঙে যায়। জাদু ভাঙতেই দুজনে গভীর জলাশয়ে পড়ে যায়। রাগে ইয়ান হুই নিজে তিয়ান ইয়াওকে ধাক্কা দিয়ে উপরের দিকে উঠে আসে। তিয়ান ইয়াও জলের গভীরে নিজের ড্রাগনের হাড় দেখতে পায় এবং সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে অচেতন হয়ে যায়। সাবদানব তার শরীর থেকে ড্রাগনের শক্তি অনুভব করে এবং সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বাইরে নিয়ে যায়। পথে তাদের সঙ্গে দেখা হয় ইয়ান হুইয়ের, যে তখনও তিয়ান ইয়াওকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু সাবদানব তা মানতে নারাজ, কারণ সে এখনও ফ্লোয়িং ফায়ার বিডের মেরামতের আশায় ছিল। ইয়ান হুই আপাতত চুপ করে যায়, কিন্তু মনে মনে ঠিক করে যেই কাজ শেষ হবে তিয়ান ইয়াওকে টুকরো টুকরো করে ফেলবে। এদিকে গুং হানমেনের সুইং জানতে পারে যে তিয়ান ইয়াও নিজের ড্রাগনের হাড় ফিরে পেয়েছে, আর তখন সে প্রচণ্ড রেগে যায়। সে তার সৈন্যদের বাকি 3টি শিল রক্ষা করার আদেশ দেয়। ইয়ান হুই তখনও রেগেছিল, কারণ তিয়ান ইয়াও তার হৃদয়ের রক্ত নিয়েছিল, কিন্তু এরপর সে জানতে পারে তিয়ান ইয়াওয়ের হার্ট স্কেল আসলে তার হৃদয়ের ক্ষতকে রক্ষা করেছিল এবং সেই কারণেই সে এখনও বেঁচে আছে। সেই কারণে সে কৃতজ্ঞতা অনুভব করলেও বিশ্বাস করত যে 2বার ছুরির আঘাত খেয়ে সে তার ঋণ শোধ করে ফেলেছে। তার শুরু থেকেই সন্দেহ ছিল যে তিয়ান ইয়াও ইচ্ছাকৃতভাবেই নিজের হার্ট স্কেল ফেরত নেয়নি, কারণ সে দোষী হতে চায় না। সে সঙ্গে সঙ্গে মনে করে বুড়ি জিয়াও
তার মুরগি নিয়ে কতটা চিন্তিত ছিল। জিয়াও অবশেষে অনেক মুরগি ধরে ফেলে এবং ইয়ান হুই আর তিয়ান ইয়াও এর কাছ থেকে অনেক ডিম সংগ্রহ করল। সেই সন্ধ্যায় সবাই মিলে মজাদার খাবার খেলো। জিয়াও ইয়ান হুই আর তিয়ান ইয়াও এর হাত একসাথে ধরে বলে, একে অপরের যত্ন নিও আর ঝগড়া করো না। সেই রাতেই বুড়ি জিয়াও মারা যায়। ভগ্ন হৃদয়ে তিয়ান ইয়াও তাকে কবর দেয় এবং তারপর ইয়ান হুইয়ের সঙ্গে বসে সুয়াংয়ের হাতে প্রাপ্ত নিজের আঘাতের কাহিনী বলতে শুরু করে। ইয়ান হুই তার দুঃখের গল্প শুনে হতবাক হয়ে যায় এবং সে প্রতিশ্রুতি দেয় যে সে তিয়ান ইয়াওকে সাহায্য করবে যাতে সে আবার নিজের শরীর ফিরে পায়। লুমুং, যে সুয়াংয়ের পুরনো প্রেম ছিল, গত 20 বছর ধরে এক পণ্ডিতের ছদ্মবেশে নপুছি শিয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং এখন সুয়াংকে ভুলে গিয়েছিল। যখন তার স্মৃতি ফিরে আসে তখন সে নিজের স্ত্রীকে বাড়ি নিয়ে যাবার জেদ করে, যা দেখে সুয়াংয়ের হৃদয় ভেঙে গেল। লুমুং যতই মিনতি করুক না কেন সুয়াং তাদের যেতে দেবে না। সকালে ইয়ান হুইয়ের ঘুম ভাঙলে দেখে তিয়ান ইয়াও এখনও ঘুমোচ্ছে। সে চুপি চুপি বেরিয়ে পড়ে এবং ইয়ংঝো গিয়ে সুইংকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার মনে হচ্ছিল সে যখন একটা ছোট ডালও তুলতে পারে না তখন এত লম্বা পথ কিভাবে পাড়ি দেবে। যখন ইয়ান হুই একা বসে এসব ভাবছিল তখন তিয়ান ইয়াও এসে হাজির হয় এবং তাকে গতকালের প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়। কিন্তু ইয়ান হুই এখন অনুভব করছিল যে ড্রাগনের শরীরের বাকি অংশ খুঁজে বের করাটা খুবই বিপজ্জনক এবং সে আর তার সঙ্গে যেতে চায় না। তিয়ান ইয়াও তাকে সতর্ক করে যে যদি সুয়াং তার শরীর থেকে প্রতিরক্ষামূলক অংশ কেড়ে নেয় তবে সে 3 দিনের বেশি বাঁচবে না। কিন্তু ইয়ান হুইয়ের বিশ্বাস ছিল তিয়ান ইয়াও তাকে কখনো বিশ্বাসঘাতকতা করবে না এবং সে তাকে ছেড়ে চলে যায়। তিয়ান ইয়াও এখন উদ্বিগ্ন হয়ে পড়ে যদি পথে ইয়ান হুইকে গ্যাংহানমেনের লোকেরা ধরে ফেলে। তিয়ান ইয়াও ইয়ান হুইয়ের পেছন পেছন ইয়ংঝো পর্যন্ত পৌঁছে যায়, যা দেখে ইয়ান হুই রেগে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে যেন এখন তার পিছু না নেয়, কারণ ইয়ংঝো শহরের সানমেন দৈত্যদের জন্য মোটেও নিরাপদ জায়গা নয়। কিন্তু তিয়ান ইয়াওয়ের জন্য ইয়ান হুই ছিল তার ড্রাগন শরীর ফিরে পাওয়ার শেষ আশা, তাই সে সহজে হাল ছাড়ার মতো মানুষ নয়। ইয়ান হুই শহরের এক মোমোর দোকান থেকে কিছু মোমো কিনে ইচ্ছে করেই দোকানদারকে বলে যে তিয়ান ইয়াওয়ের কাছ থেকে টাকা চাইতে বলে যাতে সে এই সুযোগে পালিয়ে যেতে পারে। কিন্তু তিয়ান ইয়াওয়ের কে পেছন ছাড়ানো এত সহজ ছিল না। ইয়ান হুই অনেক কৌশল চালিয়েছিল কিন্তু তিয়ান ইয়াও প্রতিবারই তার পেছনে হাজির হয়ে যেত। এদিকে সেই রাতে ছিল পূর্ণিমা আর তিয়ান ইয়াও আবার সেই একই যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। ইয়ান হুই এই সুযোগ কাজে লাগিয়ে পালিয়ে যায়। সে জানত তিয়ান ইয়াও যন্ত্রণায় ভুগছে কিন্তু তাদের আগের ঝগড়ার কারণে সেটাকে ফেলে যাওয়াই সঠিক মনে করে। তিয়ান ইয়াও ইয়ান হুইকে ধরতে চেষ্টা করে কিন্তু তার হাতে পড়ে শুধু তার কাপড়ের এক কোণা আর ইয়ান হুই চোখের আড়ালে মিলিয়ে যায়। তিয়ান ইয়াও তাকে খুঁজে বের করতে চায় কিন্তু ওই রাতে দুর্বল আত্মিক শক্তি তার সব চেষ্টা ব্যর্থ করে দেয়। এই সময় তার শরীর থেকে ফাঁস হওয়া ড্রাগনের শক্তি চিয়ানলং ইয়ার দৃষ্টি আকর্ষণ করে। চিয়ানলং ইয়াও আদেশ দেয় তিয়ান ইয়াওকে ধরে আনার, কারণ সে তাকে খাওয়ার পরিকল্পনা করেছে। সেবিসি তিয়ান ইয়াওয়ের উপর আক্রমণ করে এবং তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সে রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়ে। সেবিসি একের পর এক আঘাত করতে থাকে। তিয়ান ইয়াও এতটাই হতাশ হয়ে পড়ে যে মরার মতো শক্তিও তার কাছে ছিল না। যখন সেবিসির শেষ আঘাত পড়তে যাচ্ছিল তিয়ান ইয়াও চোখ বন্ধ করে নেয়, কিন্তু ব্যথার পরিবর্তে সে কিছু ভিন্ন অনুভব করে। ইয়ান হুই সেই আঘাত নিজের গায়ে নিয়ে তাকে বাঁচিয়ে দেয়। ইয়ান হুই সবার সামনে ঘোষণা করে আজ রাতে সে তিয়ান ইয়াওয়ের সুরক্ষা করবে। এটা শুনে তিয়ান ইয়াওয়ের মনে তার প্রতি এক বিশেষ অনুভূতি জন্ম নেয়। অন্যদিকে জিনের স্বপ্ন ভেঙে যায় যখন সে দেখে একটি সামান্য মেয়ে তিয়ান ইয়াওয়ের সুরক্ষা করছে আর সে মেয়ে এতটাই শক্তিশালী। এইভাবে তারা পালিয়ে বাঁচে, কিন্তু তিয়ান ইয়াওকে নিঃশ্বাস ধরে রাখতে হয়, না হলে জিন আবার তাদের খুঁজে পেয়ে যাবে। তিয়ান ইয়াও আশেপাশের এক জলাশয়ের দিকে তাকিয়ে ইয়ান হুইকে সেখানে লুকোতে বলে আর সে নিজে জিনের মোকাবিলা করতে প্রস্তুত হয়। তীব্রভাবে আহত তিয়ান ইয়াওয়ের অবস্থা তখন খুবই খারাপ। তাকে বাঁচাতে ইয়ান হুই নিজের রক্ত দিয়ে তার চিকিৎসা করে এবং নিজেই অজ্ঞান হয়ে যায়। তিয়ান ইয়াও নিজের শক্তি তার শরীরে স্থানান্তর করে তাকে বাঁচায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই জিন ও সেবিসি এসে তাদের ঘিরে ফেলে। সেই জিন কাঁটাযুক্ত দড়ি দিয়ে ইয়ান হুইয়ের পা বেঁধে দেয় আর তিয়ান ইয়াও তৎক্ষণাৎ তাকে পা ছুঁড়ে দড়ি ছিঁড়ে ফেলতে বলে।
দুজনে মিলে এক বিশেষ মন্ত্র ব্যবহার করে সেবিসিকে পরাজিত করে। সে আসলে কারো নিয়ন্ত্রণে ছিল। সেই জিনকে পরাজিত করার পর তারা সাইলেন্ট উড খুঁজে পায়, যা তাদের উপস্থিতি লুকোতে সাহায্য করে। এরপর টিয়ানিয়াও বোঝে গত 10 বছরে রাক্ষস শক্তির উপস্থিতি অনেক বেড়েছে। সাইলেন্ট উডের কারণে তারা কিছুটা নিরাপদে থাকে। তারা শহরের এক সরাইখানায় বিশ্রাম নেয়। তখনই তারা গাংহান মেনের 7 স্টার শিষ্যদের সঙ্গে দেখা করে, যারা রাক্ষসদের খুঁজে বেড়াচ্ছিল। এক রাক্ষসকে কোনো দাগ ছাড়াই ধরা দেখে টিয়ানিয়াও ইয়ানহুর সঙ্গে এক মাস্টার সার্ভেন্ট চুক্তি করে। অনুসন্ধানের সময় তারা ইয়ানহুর স্পষ্ট রাক্ষস শক্তি দেখে। ইয়ানহুইয়ের বুদ্ধিমত্তায় তারা বোঝাতে সক্ষম হয় যে টিয়ানিয়াও আসলে একজন লাকি কয়েন দেওয়া ব্যক্তি, আর তারা এইভাবে নিজেদের রক্ষা করে। ওদিকে সুয়াং লুসাংকে ইয়াংছোতে নিয়ে আসে যাতে সে পুরনো স্মৃতি ফিরে পায়। সে তাদের পুরনো স্মৃতি ফিরিয়ে আনে, কিন্তু লুমুং এখন সুয়াংকে ঘৃণা করে এবং নিজের স্ত্রীকে খুঁজে পেতে চায়। সুয়াং রাগে ধূপ প্রস্তুতকারীকে ডেকে প্রমাণ করে যে লুমুংয়ের স্ত্রী আসলে এক শিয়াল লোমড়ি। এরপর সে ইচ্ছাকৃতভাবে শহরের টাওয়ারে ড্রাগন হর্ন ঝুলিয়ে দেয় যাতে তিয়ান ইয়াও ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু তিয়ান ইয়াও রাগ চেপে রাখে। ইয়ানহুইয়ের পরামর্শ দেয় সরাসরি আক্রমণ না করে এমন একটা বুদ্ধি খুঁজতে হবে যাতে কারো ক্ষতি না করে হর্নটি ফিরিয়ে আনা যায়। এখানেই ড্রামাটির প্রথম এপিসোড শেষ হয়। সো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।